দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভি সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন আসলেই সুস্থ থাকুন এর আজকের পর্বে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর ফারজানা আলী। আজ আমরা কথা বলবো শিশুদের অন্ডকোষের সমস্যা ও তার সমাধান নিয়ে। শিশুরা যখনই ছোট বয়স থাকে যখন শুরু করা হয় তখনই অন্ডকোষের যে স্বাভাবিক বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু অনেক সময় দেখা যায় যে নানা রকম জন্মগত ত্রুটি এবং সমস্যার কারণে শিশুরা নানা রকমের অন্ডকোষের সমস্যায় ভুগছেন। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় যে সচেতনতার অভাবে অনেক অভিভাবকে শিশুদের এই অন্ডকোষের সমস্যাগুলো সঠিক সময় নির্ণয় করতে পারেন না, তার কারণে এই সমস্যাগুলো জটিল থেকে জটিলতর হতে পারে। কিন্তু আমাদের জন্য আসার কথা, যদি সঠিক সময়ে এই অন্ডকোষের সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় তাহলে এই রোগগুলো সমাধান করা সম্ভব। দর্শক, আজ আমরা কথা বলবো এই শিশুদের অন্ডকোষের সমস্যা, লক্ষণ, সমাধান আমরা কিভাবে করবো আর এই বিষয়ে আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম, সহযোগী অধ্যাপক, শিশু সার্জারি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ এবং হসপিটাল। স্যার, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, শিশুদের তো আসলে নানা রকম সমস্যার কথা আমরা প্রায়শই শুনি, কিন্তু শিশুদের অন্ডকোষের সমস্যাগুলোর মধ্যে সাধারণ সমস্যাগুলো কি কি? দেখুন, আমাদের দেশে শিশুদের অন্ডকোষে নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা সমস্যা নিয়ে আসে সেটা হলো ইনগুইনাল হার্নিয়া। এটা কম বেশি সবার কাছে খুব পরিচিত। এছাড়া হাইড্রোসিল, যেটা বাচ্চার অন্ডকোষে পানি জমে যাওয়া, যেটা এছাড়া হলো অন্ডকোষ নিচে না নামা, বা আমরা যেটাকে বলি আনডিসেন্ডেড টেস্টিস, এগুলো খুবই কমন। এছাড়া এগুলো সবগুলোই জন্মগত। এছাড়া কিছু রোগ পরবর্তী সময় দেখা দিতে পারে, যখন অন্ডকোষে ইনফেকশন দেখা দিতে পারে, এপিডাইমোরকাইটিস বলা হয় যেটা। আর এছাড়াও অনেক সময় হঠাৎ করে অন্ডকোষটা পেঁচিয়ে যেতে পারে, টর্শন যেটাকে বলা হয়। এটা খুবই একটা ভয়াবহ কন্ডিশন। এই সমস্যাগুলো সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। স্যার, যে সমস্যাগুলোর কথা আপনি বলছিলেন, যে কোন বয়সে এই সমস্যাগুলো বেশি দেখা যায়? দেখেন, আমরা যেটা বলেছি জন্মগত সমস্যা, কনজেনিটাল সমস্যাগুলো দেখা গেল জন্ম থেকেই থাকে। আর অ্যাকোয়ার্ড যেটা আমরা বলে থাকি সাধারণত পরবর্তী সময় যেটা আসে, যেটা বললাম যে অন্ডকোষ সহ এটা পেঁচিয়ে যাওয়া, টর্শন, সেটা অথবা সাডেন ব্লো, একটা আঘাত পেতে পারে, অনেক সময় আঘাত পাওয়া যায়, অথবা ইনফেকশন, যেটা এপিডেমোরকাইটিস যেটাকে বলা হয়, ইনফেকশন হইতে পারে। এগুলো সাধারণত সেটা নবজাতকের 1 বছর বয়সের মধ্যে। আর অন্ডকোষ পেঁচিয়ে যাওয়ার সমস্যাটা সাধারণত বয়সন্ধিকালেও ঘটতে পারে। আর বাকিগুলো যেটা বললাম সেটা জন্ম থেকেই সাধারণত থাকে। স্যার, এই যে আপনি বলছিলেন যে জন্মগত কিছু ত্রুটি আছে অন্ডকোষের, আবার কিছু আছে অর্জিত, আমরা যদি বলি যে পরবর্তীতে ইনফেকশনের কারণে অন্ডকোষের বিভিন্ন জটিলতা হচ্ছে, পার্থক্য কিভাবে করবে লক্ষণগুলো দেখে যে অভিভাবকরা যে তার শিশুটির আসলে আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডকোষটা অবতরণ হয়নি, বা রিট্রাক্টাইল টেস্টিসাইটটি বলছিলেন, বা ইনফেকশন হয়েছে, পার্থক্য কিভাবে করবে? পার্থক্য করবো আমরা যেভাবে, যেগুলো জন্মগত সেটা জন্মের পরপরই যদি শিশুকে পরীক্ষা করে নেওয়া যায়, সেক্ষেত্রে আমরা দেখব যে তার টেস্টিস বা অন্ডকোষ এক পাশে বা দুই পাশেই ফুলে আছে, অথবা ভালোভাবে পরীক্ষা করলে দেখা যায় যে অন্ডকোষটা নিচে নামেনি। সাধারণভাবে যদি পরিপুষ্ট বাচ্চা হয়, পূর্ণ বয়সে যদি সে জন্মগ্রহণ করে, সেক্ষেত্রে জন্মের পরপরই অন্ডকোষগুলা নিচে নেমে আসে। নর্মালি যেটা মায়ের গর্ভে সেটা পেটের ভিতরে থাকে। আপনি জানেন, একটা টেস্টিসটা পেটের ভিতরে থাকে, সেটা পরবর্তী সময় নেমে আসে। আর কিডনি যেটা একটু পেলভিক রিজনে থাকে সেটা একটু উপরে যায়। তো জন্মের পরপরই যদি পরীক্ষা করা হয় টেস্টিসটা তার অন্ডকোষে আছে কিনা, সেটা যদি আমরা পরীক্ষা করি তাহলে আমরা বুঝতে পারবো এটা জন্মগত সমস্যা। আর পরবর্তী সময় জন্মগত ফুলও হতে পারে। হার্নিয়াটা জন্মের পরপরই দেখা দিতে পারে, কিছুদিন পরে দেখা দিতে পারে। আর যেটা আমরা বলি যে অর্জিত সমস্যা, সেটা তো যে কোনো বয়সেই হতে পারে। সাধারণত অন্ডকোষ পেঁচিয়ে যাওয়া, সেই সময় বা আঘাত প্রাপ্ত হওয়া, সেগুলো সাধারণত স্কুল গোয়িং এইজে বেশি হতে পারে। স্যার, একটু আনডিসেন্ডেড টেস্টিস বা অন্ডকোষটা সঠিক সময়ে অবতরণ যখন হয় না, এটাকে আমরা মেডিকেলি ভাবে বলি যে আনডিসেন্ডেড টেস্টিস, এই রোগটি সম্পর্কে একটু জানতে চাই। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা। আমরা ব্যক্তি বিশেষেই প্রত্যেক বাবা মা খুবই উদ্বিগ্ন থাকেন যে তার ছেলের, বিশেষ করে ছেলে বাচ্চা আমাদের সমাজে খুবই সমাদৃত এবং বাবা মায়ের কাছে খুবই ইম্পর্টেন্ট। তার যে পৌরসত্বের একমাত্র অর্গান যে টেস্টিস, সেটা যদি সঠিক জায়গায় না থাকে, এটা একটা
অয়েল কনসার্নিং। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে অনেক সময় সেটা অবহেলার কারণে হোক, অজ্ঞানতার কারণে হোক, সেটা সঠিক সময় দেখা হয় না। তো এই আনডিসেন্ডেড টেস্টিসটা আমি আগে যেটা বলেছি, জন্মের আগে ছেলে এটা পেটের ভিতরে থাকে, জাস্ট জন্মের পর এটা নেমে আসে, যেটা পরিপূর্ণ ঘটনা। আর যেসব বাচ্চা একটু আগে জন্মগ্রহণ করে, প্রিটার্ম বেবি বা প্রিমেচুর প্রিটার্ম বেবি, এদের দেখা যায় জন্মের কয়েকদিন পর, সাধারণত আমরা বলি 3 মাস বয়সের মধ্যে এটা নেমে যায় নর্মালি, তারপরে কিন্তু আর এটা নিচে নেমে আসে না। তো আমরা এই জন্য আমরা বলি জন্মের পরপরই তাদের অন্ডকোষ বা এটা পরীক্ষা করে দেখবে, এবং এটা যদি নিচে নেমে না আসে, এটা সংশ্লিষ্ট চিকিৎসক, বিশেষ করে যদি শিশু সার্জারি বিশেষজ্ঞ থাকেন সেক্ষেত্রে, অথবা নিকটস্থ একজন শিশু বিশেষজ্ঞ, সেটা দেখাবেন। আর আনডিসেন্ট টেস্টিস যেটা আছে, এটার খুব ভয়াবহ কিছু দিক আছে যদি আমরা সঠিক সময় চিকিৎসা না করি। যেমন আল্লাহ তাআলা অনেক সময় যে 2টা টেস্ট, পেটের ভিতর অনেক জায়গা আছে, আমাদের লিভার কিডনি আছে, কিন্তু 2টা টেস্টিস ছিল, এটার জন্য যথেষ্ট জায়গা ছিল, কিন্তু সেটা একদম নিচে নামায় আনতে হলো, কারণ এটা গঠনগত হলো বিশেষভাবে তৈরি করা। টেস্টিসটা তার অন্ডকোষে যদি থাকে, বডির ভিতরে না থাকে, তাহলে সেটা 3 থেকে 4 ডিগ্রি কম তাপমাত্রায় সেটা থাকে। নর্মালি 33 বা 32 ডিগ্রির মতো, আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 36-37 ডিগ্রি তাপমাত্রা। এই 32 ডিগ্রি বা 33 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এটা ভালো থাকে, সুস্থ থাকে, তার প্রজনন ক্ষম থাকে। সেই জন্য এই এটাকে এই জায়গায় থাকতে হবে। আল্লাহ তাআলা সেভাবে এই জন্য পেটের থেকে এটা বের করে অন্ডকোষে রেখেছে। এছাড়া টেস্টিস যদি বাইরে উপরে থাকে, আরো কিছু কমপ্লিকেশন দেখা দেয়। স্যার, এই কমপ্লিকেশন সম্পর্কে আমরা একটু জানবো, যে সঠিক সময় যদি জটিলতা মানে চিকিৎসা না নেওয়া হয় তাহলে কি কি ধরনের জটিলতা হতে পারে, একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই। যে আনডিসেন্ডেড টেস্টিসে যখন হচ্ছে শিশুটা ভুগছেন, তখন অভিভাবকদের আসলে কখন শিশুর চিকিৎসা দেওয়াটা উচিত বা চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা শুধুমাত্র অভিভাবক না, আমাদের যারা চিকিৎসক, আমাদের আপামর চিকিৎসক, সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে এটা 3 থেকে 6 মাস বয়সের মধ্যে যদি এটা না নেমে যায়, বা ইউজুয়ালি এখন যে জার্নাল বই যেটাতে আসছে 3 মাসের মধ্যে না নেমে যায়, অবশ্যই 6 মাস থেকে 9 মাসের মধ্যে এটা অবশ্যই অপারেশন করা উচিত। কারণ এর পরে করলে নানান জটিলতা দেখা দিতে পারে, ইভেন অন্ডকোষ তার কার্যকারিতা হারাতে পারে এবং অন্ডকোষ একদম শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে। স্যার, আপনি তো বয়স সীমার কথা বলছিলেন, যে অনেক সময় দেখা যায় অভিভাবকরা বুঝতে পারেন না, অনেকটা দেরি করে ফেলেন, অনেকেই দেখা যায় যে লেট করে আসছে। চিকিৎসা যদি সঠিক সময় না নেওয়া হয়, সেক্ষেত্রে কি কি ধরনের জটিলতা হতে পারে? হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা যেসব বাচ্চা পাই, এর মধ্যে অধিকাংশ বাচ্চা অনেক সময় দেরিতে আসেন। তো সেক্ষেত্রেও যখনই আসে তখনই চিকিৎসা শুরু করতে হবে। অলরেডি যেই যতটুকু ক্ষতি হয়ে গেছে সেটা তো আমরা ফিরে পাবো না, আর পরবর্তী সময় আর যাতে নষ্ট না হয়, আর ক্ষতি না হয়, সেজন্য আমাদের খুব দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। স্যার, আরেকটি সমস্যা কিন্তু দেখা যায় যে অন্ডকোষের, এটা তো হচ্ছে আমরা বলছিলাম যে অন্ডকোষটা অবতরণ হয়নি পুরোটা, আবার অনেক সময় দেখা যায় যে অন্ডকোষটা অবতরণ হয়েছে কিন্তু উপরে উঠে যাচ্ছে, যেটাকে আমরা মেডিকেলীয় ভাবে রিট্রাক্টাইল টেস্টিস বলি। এই দুটোর মধ্যে, অর্থাৎ আনডিসেন্ডেড টেস্টিস এবং রিট্রাক্টাইল টেস্টিস, দুটোর মধ্যে পার্থক্য কিভাবে করা যাবে? হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা অনেক সময় কনফিউজিং হয়ে যায়, ইভেন চিকিৎসকদের কাছে এই বিষয়টা একটা মানে কনফিউজড অবস্থায় নিয়ে আসে যে বাচ্চা। এই অবস্থা থেকে আমরা যদি পার্থক্য করতে পারি, একটা হলো হিস্ট্রি। যখন বাবা মাকে আমরা প্রশ্নগুলো করি, তখন বাবা মা বলবে যে হ্যাঁ, মাঝে মাঝে ঘুমিয়ে যখন থাকে বা মাঝে মাঝে যখন বাচ্চা রিল্যাক্স থাকে, তখন সেটা আমরা দেখি নিচে আছে, পরবর্তী সময় দেখা যায় উপরে উঠে যাচ্ছে। এইটা সাধারণত হরমোনাল কারণে হয় আমাদের একটা। সেই আমাদেরকে এই জন্য পার্থক্য করতে হবে যে কোনো সময় যদি এটা নিচে থাকে, রিল্যাক্স অবস্থায়, ঘুমের মধ্যে বা যে অবস্থায় নিচে থাকে, এবং আমরা যদি টেনেও নিচে নামাতে পারি, নামানোর পরে যদি বেশ কিছুক্ষণ এটা থাকে, উপরের সাথে সাথে না চলে যায়, তাহলে আমরা এটাকে বলবো রিট্রাক্টাইল টেস্টিস। এটা একটা নর্মালি ডিসেন্ডেড টেস্টিস, এটা একদম সুস্থ নর্মাল, এখানে কোনো অপারেশন বা কোনো ইন্টারভেনশনের প্রয়োজন নেই। এটা সময়ের সাথে যখন বয়ঃসন্ধি আসে, পুরুষ হরমোন যখন পরিপূর্ণভাবে তৈরি হয়, তখন এটা আর উপরে দিয়ে ওঠে না। আর যেটা আনডিসেন্ডেড আমরা যেটা বলি, সেই ক্ষেত্রে এটা আমি কোনোভাবেই এটা নিচ পর্যন্ত কখনোই নিয়ে আসতে পারবো না, অথবা কখনোই এটা নিচে আসবে না। মাকে জিজ্ঞেস করলে বলবো যে না, কখনোই নিচে আসে না।
স্যার আমরা পার্থক্যটা খুব সুন্দর করে কিন্তু জেনে নিলাম যে কিভাবে একজন মা তার শিশুর এই অন্ডকোষের যে জটিলতাগুলোর কথা বলছিলেন সেই জটিলতাগুলো তারা লক্ষণ দেখে বুঝতে পারবেন। আরেকটি সমস্যা কিন্তু প্রায়শই দেখা যায় শিশুদের ক্ষেত্রে, সেটি হচ্ছে অন্ডকোষটি প্যাচ খেয়ে যায়। এই বিষয়টিকে আসলে অনেক সময় আমরা বলি যে মেডিকেলীয়ভাবে যে টর্শন অফ দ্য টেস্টিস। এই রোগটি সম্পর্কে একটু জানতে চাই যে এই রোগের লক্ষণগুলো কিভাবে প্রকাশ পাবে এবং অভিভাবকরা কিভাবে বুঝবেন যে বাচ্চাটার আসলে টর্শন হয়েছে, অর্থাৎ টেস্টিসটা টর্শন হয়েছে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মেডিকেল ইস্যু হিসাবে আমাদের দেশে যেহেতু এখন পর্যন্ত পরিসংখ্যান দেখা যাচ্ছে যে আমাদের দেশে শিশু বয়স, যেটা আমরা 17 বছর 18 বছর যদি ধরি, এর চেয়ে যদি কমিয়েও নিয়ে আসি আমরা 13 বা 14 বছর বয়স পর্যন্ত, সেক্ষেত্রে আমাদের সে জনসংখ্যার কিন্তু 1/3 এখন পর্যন্ত শিশু। এদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে একটা অন্ডকোষ হঠাৎ করে পেঁচিয়ে যায়, যেটার কারণে ইফেক্ট সবচেয়ে ক্ষতিকর জিনিস এটা নষ্ট হয়ে যেতে হয় খুব দ্রুত। আমরা পেঁচিয়ে যাওয়ার এই সমস্যাটা, হঠাৎ করে ব্যথা হবে বাচ্চার এবং ইনট্যাক্ট অনেক অনেক ব্যথা, যে অসহ্য রকম ব্যথা, কিন্তু সেটা অনেক সময় ইগনোর করে যাই আমরা বা আমরা যে যাব। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো যে কমিউনিকেশনটা। আমাদের যে একটা বাচ্চা সেই যদি বা ফলের চরে থাকে বা যে কোনো এক জায়গায় থাকে, তার কিন্তু অ্যাক্সেসিবল যেসব জায়গায় এই জরুরি চিকিৎসাটা আছে সেখানে আসাটা একটু সমস্যা হয়ে যায়। এটা আমরা বলা হয় ক্রিটিক্যাল টাইম। 6 ঘন্টার মধ্যে এই পেঁচানো অবস্থায় যদি 6 ঘন্টার মধ্যে আসে, তাহলে দেখা গেছে যে 90-95% ক্ষেত্রেই যদি চিকিৎসা করা হয়, বিশেষ করে যেটা অপারেশন করে, এটা টেস্টিসটা বাঁচানো যায়। তো দেখা যায় যে অনেক সময় 6 ঘন্টা থেকে 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে আসলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই ওই টেস্টিসটা পচে যায়, নষ্ট হয়ে যায়, কারণ এটার রক্তনালীগুলা পেঁচিয়ে রক্ত বন্ধ হয়ে যায়, রক্ত চলাচল বন্ধ হওয়ার পর আলটিমেটলি এটা পচে যায়। সেটা আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। তো এটা রোগ নির্ণয়ের একটা ব্যাপার থাকে, অনেক সময় দেখা যায় যে আসলেই এটা পেঁচিয়ে গেছে কিনা, অন্যান্য সমস্যা যেন ইনফেকশন বা অন্য কারণে যেটা হচ্ছে সেটা থেকে আলাদা হলো কিনা, সেটা নির্ণয় করার জন্য যে পরীক্ষাটা কালার ডপলার আল্ট্রাসাউন্ড স্টাডি করা হয়, এটা বলতে গেলে আমাদের দেশে সব জেলা শহরেই এখন হচ্ছে না, যেটা উপজেলা শহর তো দূরের কথা। সেই জন্য এই ক্ষেত্রে কোনো ডাউট রাখা উচিত নয়। যখনই আমরা মনে করব ব্যথা হয়েছে কোনো কারণে, তখন খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং টর্শন বা পেঁচিয়ে যাওয়া এইটা এক্সক্লুড করতে হবে আমাদেরকে। মানে ব্যথা হলেই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। স্যার আমরা আরো বিস্তারিত জানবো, সময় হয়েছে একটা বিরতির। ধন্যবাদ দর্শক, সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি বিরতির পর, সেই পর্যন্ত সাথেই থাকুন। দর্শক আরও একবার স্বাগত জানাচ্ছি। আসলে সুস্থ থাকুন আজকের পর্বে কথা বলছিলাম শিশুদের অন্ডকোষের সমস্যা ও তার সমাধান নিয়ে। স্যার বিরতির পূর্ব মুহূর্তে কিন্তু আমরা টেস্টিকুলার টর্শন নিয়ে কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে 6 ঘন্টার মধ্যে যদি অন্ডকোষের এই সমস্যা বা জটিলতা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেওয়া যায়, তাহলে অন্ডকোষটি অনেকটাই টিকিয়ে ফেলা সম্ভব হয়ে থাকে এবং রক্তনালীর পচন যেটার কথা বলছিলেন, সেটাও পচনের কাছ থেকে কিন্তু হারটা কমানো যায়। স্যার অনেক সময় দেখা যায় যে এই টর্শনের সাথে সাথে অনেক বাচ্চারই আঘাতজনিত কারণ বা খেলাধুলা করতে গেলে অন্ডকোষে ব্যথা হচ্ছে, এই ক্ষেত্রে আসলে পার্থক্য কিভাবে করবে বা এই বিষয়টা আসলে কতটা জরুরি? এটা খুবই জরুরি, বিশেষ করে যখন আমরা চিকিৎসকের কাছে আসেন। সাধারণ চিকিৎসকরা কিভাবে বুঝবেন অথবা বাবা মা কিভাবে বুঝবেন? আমরা যখন ইনফেকশন নিয়ে দেখি, সেক্ষেত্রে আমরা দেখি যে এটার সাথে সাধারণত অন্ডকোষের ব্যথার সাথে আরও অন্যান্য উপসর্গ থাকে, যেমন জ্বর থাকতে পারে, তাহলে তার পালস রেট বেশি বা অন্যান্য ম্যালেজের অসুস্থতা ভাব, শরীরের অন্যান্য জায়গায় যে সর্দি হাঁচি থাকতে পারে। ইভেন তার কিছুদিন হিস্ট্রি যেটা সাধারণত ঘটে থাকে, প্রস্রাবে ইনফেকশনের জন্য প্রস্রাবে জ্বালা পড়া বা প্রস্রাব কম হওয়া, ঘোলা হওয়া, এই সিমটমগুলো আগে থেকে থাকতে পারে। কিন্তু যদি টর্শন পেঁচানো হয়, সেক্ষেত্রে সেটা হঠাৎ করে তীব্র ব্যথা, অন্য কোথাও হবে না। এছাড়া অনেক সময় দেখা যায় যে আঘাতজনিত কারণে এটা হতে পারে, সাডেন ব্লো বিভিন্ন জনের দেশে। সেক্ষেত্রে আমরা ইতিপূর্বেই বলেছি যে এইটা হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। একদম সাধারণ চিকিৎসার জন্য বার্তা যেটা, সেটা হলো আমরা
ক্লিনিক্যালি খুব বেশি একটা টেস্ট এই এক্সামিনেশন করে এটা বোঝা যায় না। তো একটা জিনিস যেটা হলো, আমরা যদি একটু এলিভেট করে দেখি, যখন অনেক তীব্র ব্যথা হয় তখন যদি আমরা একটু উপরে তুলে দিই, তাহলে সেক্ষেত্রে যে ক্ষেত্রে টর্শন হয়, একটা পেঁচানো জিনিস আরও পেঁচে যায়, আরও জোরে তীব্র ব্যথা হয়। আর যদি যেটা ইনফেকশনের কারণে ইনফ্লামেশন থাকে, সেক্ষেত্রে একটু রিলিফ করে দিলে, সে উঠিয়ে দিলে সে একটু রিলিফ পায়। এখানে একটা বিষয় খুব প্রণিধানযোগ্য, অনেক সময় দেখা যায় যে পরেও আড়াই প্যাচ, খুব ভালো প্যাচ, আড়াইবার প্যাচ না লাগলে কিন্তু পুরোপুরি পচে না। সাধারণত আমরা একবার বা দেড় প্যাচ হইলে অনেক সময় দেখা যায় 12 ঘন্টা 18 ঘন্টা পরেও আমরা কিন্তু নর্মাল টেস্টিস পেতে পারি। সুতরাং এই ব্যাপারে সবাই কনসার্ন থাকা এবং যথাযথ চিকিৎসকের কাছে খুব সময় মতো যাওয়া। স্যার, এই যে ব্যথা বা আঘাতের কারণে অনেক সময় অন্ডকোষটার যে টর্শন ছাড়াও অনেক সময় দেখা যায় যে অন্ডকোষটা লাল হয়ে গেছে, এই ক্ষেত্রে আসলে কি করা উচিত? হ্যাঁ, অন্ডকোষটা যদি আমরা দেখি লাল হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের মাথায় আরো কিছু বিষয় আসবে। যেমন শুধুমাত্র টেস্টি যদি আমরা যদি দেখি অন্ডকোষ বিষয়ে বাইরে লাল হওয়া নাই, সেক্ষেত্রে আমাদের আরো কিছু ইডিওপ্যাথিক স্কোটাল এডিমা, অনেক সময় দেখা যায় গ্রামে বা বিভিন্ন জায়গায় দেখতে যায় পোকা কামড়, এইসব বিষয়গুলো আমরা বিবেচনা করব। এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের চিকিৎসা ওই অবস্থায়। তবে ফাইনালি আমরা যেটা বললাম যে একটা আল্ট্রাসাউন্ড করে, এটা সব জায়গায় এখন উপজেলা লেভেলে ডপলার আল্ট্রাসাউন্ড না করতে পারি, মিনিমাম একটা আল্ট্রাসাউন্ড করে টেস্টিসটার ইনফ্লামেশন আছে কিনা বা টেস্টটা নর্মাল আছে কিনা সেটা আমরা বুঝতে পারি। স্যার, এই যে সমস্যাগুলোর কথা বলছিলাম আমরা, যে আন্টিসেনেন্ট টেস্টিস অথবা রিট্রাক্টাল টেস্টিস বা টর্শন টেস্টিস অর্থাৎ প্যাচ খেয়ে যাওয়া, এই সমস্যাগুলো থেকে পরবর্তীতে কি কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে শিশুদের? হ্যাঁ, এই সমস্যাগুলো থেকে যেমন ভবিষ্যৎ যদি বিবেচনা করেন, সবাই একদম খুব কমনলি যেটা বলে যে বাবা মার উদ্বিগ্নতা যে ভবিষ্যতে পিতা মাতা হইতে যাওয়া, যেমন বন্ধ্যাত্ব, সেটা হবে কিনা। আলটিমেটলি যদি আমাদের এই টর্শনটা সঠিক সময় চিকিৎসা না করা হয় বা ইনফেকশন চিকিৎসা না করা হয় বা সময় মতো যদি এটার অপারেশনটা না করা হয়, আলটিমেটলি আমরা যেটা বলেছি যে 37 ডিগ্রির জায়গায় 33 ডিগ্রি জায়গায় 37 ডিগ্রি টেম্পারেচারে পেটের উপরে থাকে, আমরা যদি অপারেশন না করি, সেক্ষেত্রে আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কার্যকারিতা হারাবে। তো যেটার ফলাফল কি, সেটা হলো তার বন্ধ্যাত্ব হয়ে যাওয়া। অথবা আরেকটা বিষয় হলো, যেই সব টেস্টিসগুলো নিচে নামে না, আমরা আনডিসেন্ডেড টেস্টিস উপরে থাকে, এইটা মোর প্রোন টু আদার কমপ্লিকেশন। যেমন আপনার এই যে পেঁচিয়ে যাওয়া বেশি হইতে পারে, এদের ভবিষ্যতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব বেশি। নর্মালি একটা সুস্থ সবল যে ডিসেন্ডেড যে টেস্টিস নর্মাল মানুষের, সেই টেস্টিসে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি যতটুকু, আনডিসেন্ডেড টেস্টিসের ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি এর চেয়ে 3 গুণ বেশি। সুতরাং এটা চিকিৎসা করতেই হবে, এরকম না যে হ্যাঁ দেরি হয়ে গেছে এটা উপরে থাকলো। তো এটা আমার সঠিক সময়ে বা দ্রুত রোগ নির্ণয়ের জন্য, ভবিষ্যৎ ক্যান্সার প্রতিরোধের জন্য সেটা আমাকে নিচে নিয়ে আসতে হবে। মানে বন্ধ্যাত্বের হার বাড়ছে স্যার, আপনি বলছিলেন যে প্রজনন ক্ষমতার উপরেও কিন্তু একটা বিশাল প্রভাব বিস্তার করছে, সাথে ক্যান্সারের আপনি কথা বলছিলেন। স্যার, এক্ষেত্রে তো আসলে অভিভাবকের একটা ভূমিকা আছে। তাহলে অন্ডকোষের সমস্যা সমাধানের জন্য অভিভাবকরা তাদের বাড়িতে আসলে শিশুদের অন্ডকোষের কি কি পর্যবেক্ষণ করবেন? হ্যাঁ, অভিভাবকদের এখানে প্রধান ভূমিকা। আমাদের দেশে যেটা অনেক সময় ডেলিভারি রুম থেকে বাচ্চা নিয়ে আসার পর সবাই খুশি থাকে, একটা ছেলে বাচ্চা হচ্ছে স্বাভাবিকভাবে মানে বেশি খুশি থাকে। বা অনেক সময় দেখা যায় যে নার্স সবাই এটা নিয়ে এত ব্যস্ত থাকে যে বাকি পরিপূর্ণ এক্সামিনেশন সেটা আসলে গ্রামে গঞ্জে হয় না, যেহেতু এখনো আমাদের নর্মাল ডেলিভারি ম্যাক্সিমামগুলো উপজেলা বা লেভেলই হয়। তো সেক্ষেত্রে সবার উচিত প্রথমে একটা সুস্থ বাচ্চা, যেটা তার বাইরের দিকটা দেখা, শুধুমাত্র টেস্টিস না, যে টেস্টিসের নিচে আছে কিনা সেটা দেখা এক, দ্বিতীয় হলো তার জেনিটালিটা দেখা, তার যৌনাঙ্গটা সঠিক আছে কিনা, ডিসপুটেড আছে কিনা সেটা দেখা। এবং একটা জিনিস প্রাসঙ্গিকভাবে আরেকটা কথা বলি, সেটা হলো আমাদের অনেক সময় আমরা পেয়ে থাকি যে জন্মের পরে পায়খানার রাস্তা থাকে না। এইটা অনেক সময় আমাদের কাছে অনেক পরে আসে, পেট ফুলে আসে, পায়খানা করতে পারে না, হ্যাঁ, অথবা মেয়ে বাচ্চাদের মাসিকের রাস্তা দিয়ে পায়খানা আসে, এই সমস্যাগুলো নিয়ে আসে কয়েকদিন পরে। যে একটা অসুস্থ কয়েকদিন পরে যদি নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় বাচ্চার যে ঝুঁকি থাকে
এই জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত জন্মের পরপরই বাচ্চার ওই যে অন্ডকোষটা সঠিক জায়গায় আছে কিনা, তার পায়খানা রাস্তাটা সঠিক জায়গায় আছে কিনা, যৌনাঙ্গ ঠিক আছে কিনা, বা মাথা, চোখ, পিঠ সব দিক দিয়ে ভালো করে পরীক্ষা করে দেখা, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যার, আপনি শুরুতে কিন্তু আরেকটি রোগের কথা বলছিলেন, হার্নিয়া। শিশুদের হার্নিয়া কিন্তু এখন অনেকটাই বেড়েছে। হার্নিয়ার যে সমস্যাগুলো আছে, সেই প্রত্যেকটা হার্নিয়াতেই কিভাবে চিকিৎসা আপনারা দিচ্ছেন? দেখুন, হার্নিয়া বাংলাদেশের সার্কামসিশন প্রত্যেকের রায়চুয়ালি আমরা করি, সেক্ষেত্রে এইটা অপারেশনের পরে সবচেয়ে বেশি অপারেশন শিশুদের যেটা, সেটা হলো হার্নিয়া। এটা খুবই কমন এবং এটা জন্মগত সমস্যার কারণে পেটের ভিতরে একটা যোগাযোগ থাকে, এটা ওয়াইডার থাকে, যেটির জন্য পেটের ভিতরে নাড়ি বুড়ি অন্যান্য জিনিসপত্রের দিকে চলে আসে, যখন বাচ্চা কান্নাকাটি করে তীব্র, তখন এদিক দিয়ে ফুলে ওঠে। এইটার চিকিৎসা খুব দ্রুত করতে হবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। হার্নিয়া খুবই দ্রুত চিকিৎসা করতে হবে, যেটা বলেছি হার্নিয়ার কন্টেন্ট, যেটা ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা উভয়ের ক্ষেত্রেই পেটের নাড়ি বড়ি এদিক দিয়ে চলে আসতে পারে, এবং মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় তো ওভারি যেটা, সেগুলো বাইরে দিয়ে চলে আসতে পারে, ফ্যালোপিয়ান টিউব যেটা, সেগুলো বাইরে আসলে এইটা যদি এসে কোনোভাবে আটকে যায়, তাহলে কিন্তু ওই যে আগের টর্সন টেস্টিসের মতন, সেটা তার যে রক্তনালীগুলো ব্লক হয়ে এইটা পচে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে হার্নিয়া মৃত্যুর ঝুঁকিও থাকে। সুতরাং হার্নিয়া কোনোভাবে আমরা দেরি করবো না। ইন্টারেস্টিংলি আপনার নবজাতকের হার্নিয়া সুস্থ পরিপূর্ণ বাচ্চা যারা, যেসব বাচ্চা প্রিম্যাচিউর হয়, এদের হার্নিয়া রেটটা কম্পারেটিভলি অনেক বেশি, প্রায় 3 গুণ। সেই কারণে বিশেষ করে প্রিম্যাচিউর বেবি, এদের ক্ষেত্রে আমরা জন্মের পরপরই দেখবো তার কান্না করলে ফুলে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে ইনগুইনাল রিজনে যদি ফুলে যায়, অবশ্যই এটা হার্নিয়া, এবং এটা কোনোভাবে দেরি করা যাবে না। হার্নিয়া হলে অবশ্যই সঠিক সময় চিকিৎসা গ্রহণ করতে হবে, এবং অন্ডকোষে এবং শিশুদের, অপারেশন ছাড়া আর কোনো চিকিৎসা নাই। স্যার অসংখ্য ধন্যবাদ। আমরা শিশুদের অন্ডকোষের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে দর্শককে সঠিক বার্তা দেওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম শিশুদের অন্ডকোষের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে। আশা করি আমাদের আজকের পর্ব থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ পেয়েছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।